আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ মুক্তাদির ইসলাম প্রামাণিক, ইন্সট্রাক্টর অফ ডিপ্লোমা ক্লাসরুম। তো আজকে আমি তোমার সাথে কথা বলবো বেসিক ইলেকট্রিসিটি বইয়ের অধ্যায় 2 পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী সম্পর্কে। পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী এই অধ্যায়ের মধ্যে দুটি প্রশ্ন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন হচ্ছে রোধের সূত্রগুলো লেখো এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে আর সমান রো এল ডিভাইডেড এ। এই দুটি প্রশ্ন বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীটা কি। তো আসলে আমরা এখন পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী সম্পর্কে জেনে নিই। পরিবাহী পদার্থ কাকে বলে? সাধারণভাবে বলতে গেলে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হচ্ছে পরিবাহী পদার্থ। আবার ইলেকট্রনীয় মতবাদ অনুসারে বলতে গেলে যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে 4 এর কম ইলেকট্রন অবস্থান করে তাদেরকে বলা হচ্ছে পরিবাহী পদার্থ। উদাহরণ হিসেবে বলা যায় কপার, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আমরা এখন কপারের গঠন প্রণালী দেখব। আমরা কি জানি? আমরা জানি কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তার মানে কি? কপারের যদি পারমাণবিক সংখ্যা 29 হয় তার মানে কপারের প্রোটন সংখ্যা হবে 29। আর যদি প্রোটন সংখ্যা 29 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 29। কপার কত? 29, ঠিক আছে? তো আমরা এখন কপারের ইলেকট্রন মডেলটা দেখব। আমরা জানি প্রথম কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে 2টা, তো 2টা ইলেকট্রন দিলাম। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে 8টা, 8টা ইলেকট্রন দিলাম। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে 18টা, 8, 10, 12, 14, 16, 18। দেখো 2টা, 8টা, 10টা আর 18 হচ্ছে 28টা। এখন আমার একটা ইলেকট্রন প্রয়োজন। তো চতুর্থ কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টা। আমার প্রয়োজন একটা, এ কারণে আমি একটা দিলাম। তো দেখো আমি সংখ্যায় কি বলছি? পরিবাহী কাকে বলে? যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে 4 এর কম ইলেকট্রন থাকে তাদেরকে বলা হচ্ছে পরিবাহী পদার্থ। দেখো তো সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তার মানে এই কপার হচ্ছে একটা পরিবাহী পদার্থ। তোমাদের বাসা বাড়িতে যে পরিবাহী হিসেবে যে তারগুলো ব্যবহার করা হয় ওই তারগুলোর মধ্যে ম্যাক্সিমাম তার কপারের তৈরি। এর আগে অ্যালুমিনিয়ামের তৈরি তার ছিল, কিন্তু অ্যালুমিনিয়ামের তুলনায় কপারের পরিবাহিতা বেশি, যার কারণে কপার ব্যবহার করা হয়। এখন তোমরা এই জায়গায় পরিবাহী পদার্থগুলোর তোমরা কীভাবে চিনবে একটা টেকনিক খাটাতে পারো। টেকনিকটা হচ্ছে যে যে কোনো পদার্থ স্থিতিশীলতা অর্জন করার জন্য কী করে? ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে, স্থিতিশীল হয়। তো দেখো এখানে কপারের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? অথবা আমি সংখ্যায় কি বলছিলাম পরিবাহী সংখ্যায়, যে পদার্থগুলোর সর্বশেষ কক্ষপথে 4টির কম ইলেকট্রন থাকে তাদেরকে বলা হচ্ছে পরিবাহী পদার্থ। আচ্ছা 4টির যে কম ইলেকট্রন থাকে তার মানে কয়টা ইলেকট্রন থাকবে? 3টা, 2টা অথবা একটা। তার মানে কি ওই পদার্থগুলো যখন স্থিতিশীলতা অর্জন করতে যাবে তখন ওই পদার্থগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, তার মানে কি ইলেকট্রন ত্যাগ করবে। আর আমরা কি জানি কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করলে সে ধনাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ তাদেরকে ধাতু বলা হচ্ছে। তো আমরা এখানে একটা টেকনিক খাটাতে পারি, সকল ধরনের ধাতু হচ্ছে পরিবাহী পদার্থ। এবার আসো অর্ধপরিবাহী কাকে বলে? সাধারণভাবে বলতে গেলে স্বাভাবিক তাপমাত্রায় অথবা স্বাভাবিকভাবে যে সকল পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না তাদেরকে বলা হচ্ছে অর্ধপরিবাহী। আবার ইলেকট্রনীয় মতবাদ অনুসারে বলতে গেলে যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে তাদেরকে বলা হচ্ছে অর্ধপরিবাহী, যেমন জার্মেনিয়াম, সিলিকন এবং কার্বন। তো আসলে আমরা কার্বনের ইলেকট্রোমিনিস্টার দেখি। কার্বন কত? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তার মানে কি প্রোটন সংখ্যাও 6। যদি প্রোটন সংখ্যা 6 হয় তার মানে ইলেকট্রন সংখ্যা হবে কত? 6। তো আমরা কি জানি? আমরা জানি প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা, কিন্তু কার্বন হচ্ছে 6। আমি 2টা দিয়ে দিছি, এখন আমার প্রয়োজন 4টা ইলেকট্রন, তো আমি 4টা ইলেকট্রন দিলাম। তো দেখো আমি সংখ্যায় বলছিলাম যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে তাদেরকে বলা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। দেখো এই এই কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে, তার মানে কার্বনটা হচ্ছে একটা অর্ধপরিবাহী পদার্থ। এবার আসো
অপরিবাহীটা কি? অপরিবাহীটা হচ্ছে সাধারণভাবে বলতে গেলে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে কারেন্ট প্রবাহিত হয় না, অর্থাৎ প্রচণ্ড বাধার সম্মুখীন হয়, তাকে বলা হচ্ছে অপরিবাহী পদার্থ। আবার ইলেকট্রনীয় মতবাদ অনুসারে বলতে গেলে যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে 4টির বেশি ইলেকট্রন থাকে তাদেরকে বলা হচ্ছে অপরিবাহী পদার্থ, যেমন নিয়ন, ক্লোরিন। তো আসলে আমরা এখন ক্লোরিনের ইলেকট্রোমিলেশন দেখি। ক্লোরিন কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তার মানে কি প্রোটন সংখ্যাও 17। যদি প্রোটন সংখ্যা 17 হয় তার মানে ইলেকট্রন সংখ্যাও হবে 17টা। তো ক্লোরিন, তো এর 17, তো এর প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা ইলেকট্রন। দেখো 2টা দিলাম, 8টা দিলাম, মোট 10টা ইলেকট্রন দিলাম। এখন তৃতীয় কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টা, কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি 10টা, আর লাগে আমাকে 7টা, তো আমি এখানে 7টা ইলেকট্রন দিয়ে দেব। দেখো এর সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ 4-এর অধিক ইলেকট্রন আছে, যার কারণে ক্লোরিনটা হচ্ছে অপরিবাহী পদার্থ। এখন আসি আমরা এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন রয়েছে। 1 নম্বর হচ্ছে রোধের সূত্রগুলো লেখো, এবং 2 নম্বর হচ্ছে প্রমাণ করো যে আর ইকুয়াল রো এল ডিভাইডেড এ। এই দুটি প্রশ্নের মধ্যে তোমরা যদি এই 2 নম্বর প্রশ্নটা বুঝতে পারো তাহলে 1 নম্বর প্রশ্নটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আসো আমরা এখন এই 2 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো। এখানে বলছে যে প্রমাণ করো যে আর ইকুয়াল রো এল ডিভাইডেড এ। এই 2 নম্বর প্রশ্নটি প্রমাণ করার জন্য আমাকে একটা চিত্র দিতে হবে, একটা পরিবাহী পদার্থের চিত্র দিতে হবে। তো মনে করলাম এই হচ্ছে আমার একটা পরিবাহী, মনে করলাম এই হচ্ছে আমার একটা পরিবাহী। তো পরিবাহীর এই নাম দিলাম এবি। তো এবি হচ্ছে একটা পরিবাহী, এই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল, এর প্রস্থচ্ছেদ হচ্ছে এ, আর এই পরিবাহীর রোধ হচ্ছে আর। তো আমরা এইভাবে লিখবো যে মনে করি এ বি পরিবাহীর রোধ যদি আর হয় এবং দৈর্ঘ্য যদি এল হয় ও প্রস্থচ্ছেদ যদি এ হয়, তাহলে রোধের সূত্রানুযায়ী লেখা যায় দিয়ে আমরা 1 নম্বরে লিখবো কোনো পরিবাহীর রোধ কোনো পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ কোনো পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। এখানে একটা শর্ত দিতে হবে, কখন সমানুপাতিক হবে? যখন প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা স্থির থাকবে। তাহলে রোধের সূত্র অনুযায়ী প্রথমভাবে লেখা যায় কোনো পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক যখন প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা স্থির থাকবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, আর সমানুপাতিক এল। তো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। রোধের সূত্র অনুযায়ী 2 নম্বরে লেখা যায় কোনো পরিবাহীর রোধ
ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের উল্টো অনুপাতিক। কখন? যখন দৈর্ঘ্য ও তাপমাত্রা স্থির। দ্বিতীয় নিয়মটা কি লেখা যায়? কোনো পরিবাহীর রোধ ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের উল্টো অনুপাতিক যখন দৈর্ঘ্য ও তাপমাত্রা স্থির থাকবে। অর্থাৎ আর সমানুপাতিক 1/a। এ হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আচ্ছা, 3 নম্বর সমীকরণটা হচ্ছে এখানে আমাদের, এখন আমি উপরে লিখবো, তো উপরের এই প্রশ্নগুলো আমি মিশাই দিলাম। 3 নাম্বার লেখা যায় যে কোনো পরিবাহীর রোধ ওই পরিবাহীর উপাদানের ওপর বিষয়টা এরকম, আপেক্ষিক এর ওপর যখন, একটা শর্ত দিতে হবে, যখন দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা স্থির। 3 নম্বরে লেখা যায় কোনো পরিবাহীর রোধ ওই পরিবাহীর উপাদানের, অর্থাৎ আপেক্ষিক রোধকে প্রকাশ করা হয় রো দ্বারা, এই কারণে আমি রো দিছি, এর উপাদানের ওপর নির্ভরশীল। কখন? যখন দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা স্থির থাকবে। তো এই হচ্ছে রোধের সূত্র। আর আমাকে প্রমাণ করতে বলছে যে আর সমান রো এল ডিভাইডেড এ। তো এইটাই প্রমাণ করার জন্য আমি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ থেকে কাজ করব। তো জায়গা শর্টের কারণে আমি একটু মিশিয়ে দিচ্ছি, তোমরা একটু নিজে নিজে খাতায় উঠার চেষ্টা করিও। তো আমি 1 ও 2 নং সমীকরণ হতে পাই। 1 নম্বর সমীকরণ কি? আর সমানুপাতিক এল অর্থাৎ দৈর্ঘ্য। আর 2 নম্বর সমীকরণটা হচ্ছে আর সমানুপাতিক 1/a অর্থাৎ প্রস্থচ্ছেদের উল্টো অনুপাতিক। তো আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে লিখতে পাই আর সমানুপাতিক এল ডিভাইডেড এ। তো আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠা যাওয়ার জন্য একটা ধ্রুবক ব্যবহার করতে হয়, এই কারণে আমরা একটা রো নিব। সমানুপাতিক চিহ্ন উঠার জন্য একটা ধ্রুবক নিব রো, তারপরে এল ডিভাইডেড এ। এখানে লিখে দিতে হবে, এখানে রো হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যাকে বা যা আপেক্ষিক রোধ নামে পরিচিত। তো এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তো এই অধ্যায়ের মধ্যে এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে রোধের সূত্রগুলো লেখো, যা অলরেডি হয়ে গেছে, এবং 2 নম্বর সূত্র হচ্ছে প্রমাণ করো যে আর সমান রো এল ডিভাইডেড এ। তোমরা যদি 2 নম্বরটা বুঝতে পারো তাহলে 1 নম্বরটার উত্তর অটোমেটিকলি হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো,
সুস্থ থাকো এবং ডিপ্লোমা ক্লাসরুমের ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, যাতে তারা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।